বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলার রায় দেয়া হবে ১৭ নভেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ রায়ের তারিখ ঠিক করা হয়েছে। ৫ মাসের আইনি প্রক্রিয়া শেষে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি ও ন্যায় বিচার প্রত্যাশা করছে প্রসিকিউশন। আসামি পক্ষের আইনজীবীর প্রত্যাশা খালাস দেয়া হবে শেখ হাসিনাকে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ঘোষণা কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সুপ্রিম কোর্ট এলাকায় ছিল কঠোর নিরাপত্তা। সকাল ৯টা ৫ মিনিটে প্রিজন ভ্যানে করে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয় মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। দুপুর ১২টায় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। প্রসিকিউশনের আবেদনে সোমবার রায়ের দিন ঠিক করে আদেশ দেয় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিশৃঙ্খলা করে ন্যায় বিচার বাধাগ্রস্ত করা যাবে না। আমরা অঙ্গীকার করেছিলাম যে যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন, যদি কেউ অপরাধ করে, মানবতা বিরোধী অপরাধ করে, তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। সেই প্রক্রিয়ায় আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি। আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি। আশা করছি ইনশাআল্লাহ ১৭ই নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রেয়ার করেছি। আদালত তার সুবিবেচনা প্রয়োগ করবেন এবং আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের যেন সর্বোচ্চ সাজা দেওয়া হয়। সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়াকে বানচালের জন্য কোনো হুমকি দেন, কোনো কার্যক্রম করেন, ডেফিনেট সেটা আদালতের প্রতি, আদালতের প্রসেস, আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল হবে। তো বাইরে তারপরেও সব কিছুর ব্যাপারে আমরা আমাদের নাক গলাতে চাই না। আমরা আমাদের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে চাই। দেশে সরকার আছে, রাষ্ট্র আছে, জনগণ আছেন, তারা সব কিছু ভালো বোঝেন এবং যারা উস্কানি দেবেন, যারা সন্ত্রাস করার চেষ্টা করবেন, সেই ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ভবিষ্যতেও হবে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী খালাস প্রত্যাশা করে জানান, মামলার প্রক্রিয়ায় তাকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। আমার প্রত্যাশা আমার ক্লায়েন্টরা খালাস পাবে, এটা আমি বিশ্বাস করি। আমার প্রত্যাশা এটা। বিচার প্রক্রিয়া আমার দেখা মতে কোনো অস্বচ্ছতা আমি দেখি নাই, কারণ আমাকে কেউ কোনো রকমের ইন্টারাপ্ট করে নাই, এটা আমি বলতে পারবো। রাষ্ট্রপক্ষ থেকে যে সমস্ত কাগজপত্র, ডকুমেন্ট, দলিলাদি আমি পেয়েছি, তার আলোকে আমাকে আপনার মামলা করতে হয়েছে। সেইখান থেকে রাষ্ট্রপক্ষ থেকে আমাকে কোনো রকমের ইন্টারাপ্ট করে নাই এবং তার যথেষ্ট কাগজপত্র যা যা দরকার, যা যা ওনাদের কাছে ছিল, নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী যে সমস্ত ডকুমেন্টস আমার পাওয়া উচিত, সে সবগুলি ওনারা আমাকে দিয়েছেন। আমার সীমাবদ্ধতা থেকে আমি চেষ্টা করেছি, যথেষ্ট চেষ্টা করেছি। আমার তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি ছিল না এবং আমার চেষ্টায় কেউ কোনো বাধাও দেয় নাই। এদিকে ন্যায় বিচারের প্রত্যাশা শহীদদের স্বজনদেরও। যে আমার মিরাজের বিচারের যাত্রাবাড়ির একটা পুলিশ যাতে কোনোভাবে ছাড়া না পায়, তাদেরকেও ফাঁসির কাজ মরায় দাঁড় করা দরকার। ওরাই তো আঁটু গেড়ে প্রতিযোগিতা করছিল যে কার আগে কাকে মারবো। একটা বাবার কান্দে ছেলের লাশ, যেই বাবাই জানে আমার ছেলে কত স্বপ্ন ছিল। উনি ফিনিশার ছিল, 29 বয়স ছিল তার। উনি আপনার লক্ষ্মীবাজার কলেজে, সরদি কলেজ স্টুডেন্ট ছিলেন। কি অপরাধ ছিল আমার মিরাজের? এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার উস্কানি দেয়া, মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ, আবু সাইদকে হত্যা, চানখারপুলের হত্যাকাণ্ড এবং আশুলিয়ায় হত্যার পর লাশ পোড়ানো সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ের 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। এজন্য প্রয়োজনীয় আইন সংস্কার করা হবে। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা জানান। তত্ত্বাবধায়ক সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, নির্বাচন কমিশন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি করা, মৌলিক অধিকার সম্প্রসারণ ও বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ে জুলাই সনদে ঐকমত্য হওয়া 30টি বিষয় বাস্তবায়নে নির্বাচনে বিজয়ী দল বাধ্য থাকবে এমন 4টি প্রশ্নে হওয়া গণভোটে ভোটাররা হ্যাঁ অথবা না ভোট দেবেন। হ্যাঁ ভোট জয়ী হলে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। তারা একই সঙ্গে সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন। পরিষদ জুলাই সনদের ভিত্তিতে 180 দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার 30 কর্মদিবসের মধ্যে নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠিত হবে। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে এটি আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্নও নির্ধারণ করেছি। প্রশ্নটি হবে এরকম: আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? ক, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। গ, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদের রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। ঘ, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। এটিও আজকে অনুমোদিত আদেশে উল্লেখ করা হয়েছে। প্রিয় দেশবাসী, অভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণ করে অর্থনীতিকে গভীর গহ্বর থেকে উদ্ধার করা ছিল আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। গত 15 মাসে আমরা সেই চ্যালেঞ্জ উতরাতে সক্ষম হয়েছি। রপ্তানি, বৈদেশিক বিনিয়োগ ও রিজার্ভ সহ অর্থনীতির সবগুলো সূচকে দেশ ইতিবাচক ধারায় ফিরেছে। লুট হয়ে যাওয়া ব্যাংকিং খাত ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে, মানুষের রাস্তা ফিরে এসছে। ব্যাংকিং খাতকে আরো শক্তিশালী করতে নানামুখী পদক্ষেপ চলমান রয়েছে। ডোনাল্ড ট্রাম্প হয়তো ভাবছেন অর্থনীতি নিয়ে তিনি বাইডেনের চেয়ে ভালো অবস্থানে আছেন, কিন্তু বাস্তবে চিত্রটা ঠিক উল্টো। বাইডেনের সময় মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের চাপ ছিল, কিন্তু বাইডেন অন্তত স্বীকার করেছিলেন যে সমস্যা আছে। ট্রাম্প এখন এমনভাবে কথা বলছেন যেন পুরো বিষয়টাই বানানো, একটা ডেমোক্র্যাটদের কনজম। এই অস্বীকারটাই তাকে বাইডেনের চেয়ে অনেক বেশি বিপজ্জনক অবস্থায় ফেলছে।
সম্প্রতি অর্থনীতি নিয়ে অনেকটা বাইডেনের সুরেই কথা বললেন ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনভাবে দেশের অর্থনৈতিক দুর্দশাকে উড়িয়ে দিয়েছেন যা আগের চেয়েও বেশি অবজ্ঞাপূর্ণ। তিনি এমনকি আমেরিকানদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগকে বলেছেন ডেমোক্র্যাটদের সাজানো যান বা প্রতারণা, আর জনমত জরিপগুলোকে বলছেন ভুয়া। 4 বছর আগে বাইডেন ও তার প্রশাসনও মূল্যস্ফীতিকে ছোট করে দেখেছিল। তারা ভেবেছিল এটা সাময়িক, কিন্তু পরে দেখা গেল তাদের সেই আশাবাদী ধারণা ছিল ভুল, আর এর রাজনৈতিক মাশুলও দিতে হয়েছিল তাদের। তবে ট্রাম্পের বর্তমান অবস্থাটা বাইডেনের মতো নয়, বরং আরও বিপজ্জনক। ট্রাম্প শুধু সমস্যাটাকে ছোট করে দেখছেন না, তিনি এমন ভান করছেন যেন সমস্যা আদৌ নেই। গত 10 নভেম্বর ফক্স নিউজের লরা ইনগ্রাহাম জানতে চান আমেরিকানরা কি সত্যিই অর্থনৈতিক চাপে আছেন। জবাবে ট্রাম্প বলেন, সবচেয়ে বড় কথা এটা ডেমোক্র্যাটদের বানানো একটা নাটক। সাক্ষাৎকারে আমেরিকানদের অর্থনীতি নিয়ে উদ্বেগের জনমত জরিপের কথা তুললে ট্রাম্প বলেন, আমি জানি না তারা এটা বলছে কিনা, আমার মনে হয় জরিপগুলো ভুয়া। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের ড্যানিয়েল ডেল লিখেছেন, ট্রাম্পের অর্থনীতি নিয়ে মিথ্যা দাবির একটা পূর্ণ তালিকা, যা তিনি ওই সাক্ষাৎকারেও পুনরাবৃত্তি করেছেন। তিনি মিথ্যা বলেছেন মূল্যস্ফীতি, মুদি দ্রব্যের দাম, জ্বালানি মূল্য, ওষুধের দাম সবকিছু নিয়েই। তিনি বারবার বলেছেন মূল্যস্ফীতি নেই বা দামের পতন ঘটেছে। ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হাসেট পরে ব্যাখ্যা দেন যে ট্রাম্প আসলে বলতে চেয়েছিলেন ইনফ্লেশন কমেছে, দাম নয়। কিন্তু বাস্তবে ট্রাম্প তেমন কিছু বলেননি এবং তথ্য বলছে ইনফ্লেশন আসলে কমেনি। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ভুল ছিল তার আশাবাদী ভবিষ্যৎবাণীতে। ট্রাম্পের ভুল হলো তিনি এমন এক বাস্তবতাকে অস্বীকার করছেন যা আমেরিকানরা প্রতিদিন অনুভব করছে। এটাই তার রাজনৈতিক বিপদ আরও বাড়িয়ে তুলেছে। বাইডেনের সময়ও অর্থনীতি তার জন্য রাজনৈতিক সমস্যা ছিল এবং হয়তো সেটি ট্রাম্পকে 2024 সালে হোয়াইট হাউসে ফেরার পথ খুলে দেয়। কিন্তু এখন দেখা যাচ্ছে অর্থনীতি ট্রাম্পের জন্য আরও বড় সমস্যা হয়ে উঠছে। বিভিন্ন জরিপে দেখা গেছে এখন মানুষ অর্থনৈতিক সমস্যার দায় ট্রাম্পের ওপর আগের চেয়ে বেশি চাপাচ্ছে। উদাহরণ হিসেবে সিএনএনের এক জরিপে 61% আমেরিকান বলেছেন ট্রাম্পের নীতিগুলো দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ করেছে। ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজের জরিপে 59% মানুষ বলেছেন বর্তমান মুদ্রাস্ফীতির জন্য ট্রাম্প অন্তত আংশিকভাবে দায়ী। সিবিএস ইউগভের জরিপে 64% মানুষ বলেছেন ট্রাম্পের নীতিগুলো তাদের খাবার দাবারের দাম বাড়াচ্ছে। আর যদিও ট্রাম্প তার অর্থনৈতিক সমস্যার দায় বাইডেনের ওপর চাপানোর চেষ্টা করছেন, জরিপগুলো বলছে জনগণ তা বিশ্বাস করছে না। রয়টার্স ইপসোসের এক জরিপে দেখা গেছে যদি দেশ মন্দায় পড়ে তাহলে 59% মানুষ দায় দেবেন ট্রাম্পকে, আর মাত্র 37% মানুষ দেবেন বাইডেনকে। এখন প্রশ্ন উঠতেই পারে মানুষ ট্রাম্পকেই বেশি দায়ী করছেন কেন? এর আরেকটা কারণ থাকতে পারে। তিনি বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দাম দ্রুত কমাবেন, কিন্তু তা হয়নি। বাইডেনের সময়ে মানুষ অন্তত আংশিকভাবে কোভিড-19 মহামারীকে দায়ী করেছিল, যা বিশ্বজুড়ে অর্থনীতি নাড়িয়ে দিয়েছিল। ট্রাম্প দ্বিতীয় মেয়াদের শুরুতেই নিজেই অর্থনৈতিক ঝুঁকি নিয়েছিলেন নানা শুল্ক বসিয়ে। কিন্তু সবচেয়ে বড় কারণ হলো তিনি অর্থনৈতিক সংকট নিয়ে সরাসরি কিছু করছেন বলে মনে হয় না। সিবিএস এর জরিপে দেখা গেছে 75% আমেরিকান মনে করেন ট্রাম্প প্রশাসন মূল্য কমানোর বিষয়ে যথেষ্ট কাজ করছে না। এমনকি রিপাবলিকানদের মধ্যেও 57% মানুষ এ মত দিয়েছেন। অন্তত বাইডেন এখন ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট নামে একটা বিল পাশ করেছিলেন। সেটা কার্যকর হোক বা না হোক, অন্তত কিছু একটা করার চেষ্টা ছিল তার। ট্রাম্পের সামনে এখন দুটি পথ। একটা হলো জনগণের ক্রয় ক্ষমতা আর জীবনযাত্রার খরচকে তার রাজনৈতিক ফোকাস বানানো। অন্যটা হলো ভান করা যে সব ঠিক আছে আর সব জরিপই ভুয়া। দেখা যাচ্ছে ট্রাম্প দ্বিতীয় পথটাই বেছে নিয়েছেন, আর এটা তার দল ও উপদেষ্টাদের জন্য একটা বড় রাজনৈতিক ভুল হিসেবেই দেখা দিচ্ছে। অবশেষে শেষ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম শাটডাউন। মার্কিন সিনেটের পর 12 নভেম্বর প্রতিনিধি পরিষদেও পাশ হয়েছে বাজেট বিল। শেষ অপেক্ষা ছিল কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর। সেটিও হয়ে গেছে বলে নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য বীমা ভর্তুকি নবায়ন নিয়ে ক্ষমতাসীন রিপাবলিকানদের সঙ্গে বিরোধের জের ধরে নির্ধারিত 30 সেপ্টেম্বরের মধ্যে পাশ করা যায়নি সরকারি ব্যয় সংক্রান্ত বিল।
ফলে বাজেট পাশ না হওয়ায় 1 অক্টোবর থেকে শুরু হয় শাটডাউন। আটকে যায় লাখ লাখ কর্মচারীর বেতন। কয়েক লাখ সরকারি কর্মচারীকে পাঠানো হয় ছুটিতে। কমে আসছিল সরকারি খাদ্য সহায়তাও। একের পর এক বাতিল হচ্ছিল ফ্লাইট। কার্যত থমকে গিয়েছিল মার্কিন সরকার ব্যবস্থা। অবশেষে 43 দিন পর সেই অচলাবস্থার অবসান ঘটেছে 13 নভেম্বর। রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে বিলটি 222-209 ভোটে পাশ হয়। স্বাস্থ্য বীমা ভর্তুকির জের ধরে এতদিন বাজেট পাশে ডেমোক্রেটরা বিরোধিতা করলেও শেষ পর্যন্ত এই ইস্যুর কোনো সুরাহা হয়নি। দীর্ঘ অচলাবস্থার কৌশলেও প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকানদের টলাতে পারেনি ডেমোক্রেট সিনেটররা। শেষ পর্যন্ত স্বাস্থ্য বীমা ভর্তুকি বাড়ানোর কোনো নিশ্চয়তা ছাড়াই প্রতিনিধি পরিষদে পাশ হয়েছে বিলটি। দীর্ঘ অচলাবস্থা কাটায় রিপাবলিকান কংগ্রেসম্যান ডেভিড শুয়েকার্ট রসিকতা করে বলেন, আমার মনে হচ্ছে আমি যেন সাইনফেল্ড সিরিজের কোনো পর্বে আছি। 40 দিন কেটে গেল, কিন্তু এখনো বুঝতে পারছি না আসল গল্পটা কি ছিল। আমি ভেবেছিলাম এটি 48 ঘন্টার মধ্যেই মিটে যাবে। কেউ কেউ একটু রাগ দেখাবে, তারপর আবার কাজে ফিরব। কিন্তু এখন মনে হচ্ছে রাগটাই যেন নীতি হয়ে গেছে। সম্প্রতি বেশ কয়েকটি নির্বাচনে জয় পাওয়ায় স্বাস্থ্য বীমা ভর্তুকির মেয়াদ বাড়বে বলে আশা করেছিলেন ডেমোক্রেটরা। তবে শেষ পর্যন্ত তেমনটি না হওয়ায় হতাশা আছে ডেমোক্রেটদের। প্রতিনিধি পরিষদে এক আবেগঘন ভাষণে এই নিয়ে ডেমোক্রেট সদস্য মিকি শেরিল বলেন, সহকর্মীদের বলবো, এমন সরকারের পুতুল হবেন না যারা শিশুদের মুখ থেকে খাবার কেড়ে নেয় আর মানুষের স্বাস্থ্যসেবা কেড়ে নেয়। দেশবাসীকে বলবো, দৃঢ় থাকুন। বিলটি পাশ হওয়ায় রিপাবলিকানরা জয় পেয়েছে মনে হলেও আসলে তেমনটি নয়। রয়টার্সের এক জরিপে দেখা গেছে 50% মার্কিনই অচলাবস্থার জন্য রিপাবলিকানদের দায়ী করছেন। 47% মনে করেন দোষ ডেমোক্রেটদের। স্বাস্থ্য বীমা ভর্তুকি বাড়ানোর গ্যারেন্টি ছাড়া বিল পাশ হলেও ডেমোক্রেটদের জন্য আশার কথা হচ্ছে ডিসেম্বর মাসে আবারও এই নিয়ে সিনেটে ভোট হবে। এর বাইরে অধিবেশন পুনরায় শুরু হলে হাউসে আরেকটি সংবেদনশীল বিষয় উত্থাপিত হবে। এতদিন স্পিকার মাইক জনসন ও প্রেসিডেন্ট ট্রাম্প দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সব অপ্রকাশিত নথি প্রকাশে বিরোধিতা করলেও এখন ভোটের প্রস্তুতি চলছে, যা পাশ হলে বেরিয়ে আসতে পারে অনেক কঠিন সত্য। কেননা হাউসে বাজেট বিল পাশের কয়েক ঘন্টা আগেও এপস্টেইনের নতুন কিছু নথি প্রকাশ করেছে ডেমোক্রেটরা, যেখানে এপস্টেইন দাবি করেছেন ট্রাম্প একজন নারীর সঙ্গে উল্লেখযোগ্য সময় কাটিয়েছেন। রাশিয়া ভেবেছিল 2024 সালে নভেম্বরের মধ্যেই দখল করবে ইউক্রেনের শহর পোকরোভস্ক, কিন্তু তারা এখন 1 বছর পিছিয়ে। প্রতিদিন 20,000-এরও বেশি রুশ সেনা মারা যাচ্ছেন। তবু ক্রেমলিন থামছে না। তাদের লক্ষ্য এখন শুধু জয়ের নয়, পুরো ইউক্রেনকে তাদের সামনে হাঁটু গেড়ে বসানো। অন্যদিকে ইউক্রেনের মানুষ লড়ছে বিদ্যুৎহীন অন্ধকার রাতে, জমে যাওয়া শীতে আর আকাশ ভরা ড্রোনের নিচে। তারা জানে এই লড়াই টিকে থাকা আর মুছে যাওয়ার মধ্যকার শেষ রেখা। এটা যুদ্ধের চতুর্থ শীত, যেখানে সিদ্ধান্ত হবে পূর্ব ইউরোপের মানচিত্র যেমন আছে তেমন থাকবে কিনা, নাকি ইতিহাস নতুন করে লেখা শুরু করবে এক বরফ ঢাকা যুদ্ধক্ষেত্র থেকে। দর্শক, এই শীতেই কি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি হবে, নাকি যুদ্ধের গতিপথ পাল্টে নতুন রূপ নেবে? রাশিয়া পরিকল্পনা করেছিল 2024 সালে নভেম্বরের মধ্যেই ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ লজিস্টিক শহর পোকরোভস্ক দখল করবে, কিন্তু বাস্তবে তারা সময়সূচির চেয়ে 1 বছর পিছিয়ে রয়েছে। সংখ্যায় অনেক কম হলেও ইউক্রেনীয় প্রতিরক্ষাকারীরা ভয়ঙ্কর দৃঢ়তার সঙ্গে দনবাসকে আগলে রেখেছে এবং এর বিপরীতে প্রতি মাসে গড়ে 20,000-এরও বেশি রুশ সেনা নিহত হচ্ছে। এখন মনে হচ্ছে ধ্বংসস্তূপে পরিণত পোকরোভস্ক শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে রাশিয়া। তারা আরো সৈন্য পাঠাচ্ছে শহরের ভাঙা ভবনগুলোর ভেতর, আর রুশ ড্রোনগুলো কেটে দিচ্ছে ইউক্রেনীয় বাহিনীর রসদ সরবরাহের পথ। গত 9 মাসের যুদ্ধের সবচেয়ে ট্র্যাজিক পরিণতি হলো বিশ্বজুড়ে যেখানে সবাই যুদ্ধবিরতি ও আলোচনার সম্ভাবনা নিয়ে কথা বলছে, সেখানে রাশিয়া যুদ্ধের তীব্রতা আরও বাড়িয়েছে।
ফ্রন্টলাইনে এবং ইউক্রেনের শহরগুলোর উপর দূরপাল্লার হামলায় ক্রেমলিনের লক্ষ্য একটাই, ইউক্রেনের প্রতিরোধ ভেঙে দেওয়া। ইউক্রেন বারবার আলোচনায় আগ্রহ দেখিয়েছে, কিন্তু পশ্চিমা মিত্ররা রাশিয়ার উপর যথেষ্ট চাপ প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে। এই সুযোগে ভ্লাদিমির পুতিন সময় কিনে নিচ্ছেন, যতক্ষণে যুদ্ধক্ষেত্রে বাস্তবতা বদলে যায়। যুদ্ধের চতুর্থ বছরে প্রবেশ করতে যাচ্ছে এই সংঘাত। উভয় পক্ষেই ক্লান্তি দেখা যাচ্ছে, কিন্তু কেউই শান্তির জন্য প্রস্তুত নয়। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও পুতিন কোনো ছাড় দেননি। তার দাবিগুলো একেবারেই সর্বোচ্চবাদী। রাশিয়া কেবল তখনই যুদ্ধ থামাবে যখন ইউক্রেনের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে। ফলে ইউক্রেন যেহেতু আত্মরক্ষার অবস্থানে, তাই রাশিয়ার অব্যাহত আক্রমণ ইউক্রেনকে লড়াই চালিয়ে যেতে বাধ্য করছে। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের আচরণ রাশিয়াকে আরো উৎসাহিত করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা কমে যাওয়ায় ক্রেমলিনের ধারণা জন্মেছে তারা ইউক্রেনের গোলা বারুদ মজুদ শেষ হয়ে যাওয়ার অপেক্ষা করতে পারে। অন্যদিকে ইউরোপের কিছু দেশ এখন যুদ্ধ পরবর্তী সম্ভাবনা নিয়ে ব্যস্ত। যেমন যুদ্ধ থামলে ইচ্ছুক দেশগুলোর জোট ইউক্রেনকে সেনা প্রদানে এগিয়ে আসবে কিনা। এতে রাশিয়ার কাছে যুদ্ধ দীর্ঘায়িত করাই সবচেয়ে লাভজনক কৌশল। কারণ যতদিন যুদ্ধ চলবে ততদিন ইউক্রেন ইউরোপীয় নিরাপত্তা কাঠামোর সঙ্গে পুরোপুরি একীভূত হতে পারবে না। ফলে রাশিয়াকে সত্যিকারের চাপে ফেলতে হলে ভিন্নধর্মী অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ করতে হবে। রাশিয়ার লক্ষ্য এখন 3 ধাপে সাজানো। প্রথম ধাপে সামরিক অগ্রগতি ঘটিয়ে পর্যাপ্ত এলাকা দখল করে এমন এক অবস্থা তৈরি করা যাতে অবশিষ্ট ইউক্রেন অর্থনৈতিকভাবে টিকে থাকতে পারে কেবল রাশিয়ার অনুমোদনে। দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি কার্যক্রম করে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বিস্তার করা। এবং তৃতীয় ধাপে ইউক্রেনকে বেলারুশের মতো রাশিয়ার উপগ্রহ রাষ্ট্রে পরিণত করা। রুশ পরিকল্পনাকারীদের ধারণা, যদি তারা ইতোমধ্যে দখল করা 4টি ওব্লাস্টের সঙ্গে খার্কিভ, মিকোলাইভ ও অডেসা দখল করতে পারে, তাহলে প্রথম ধাপ পূরণীয় হবে এবং পরবর্তী ধাপে তারা পুনরায় আক্রমণের হুমকি দেখিয়ে কিয়েভকে নিয়ন্ত্রিত করতে পারবে। তবে বর্তমানে রাশিয়া এখনো প্রথম ধাপে পুরোপুরি সফল হয়নি। তারা আশা করে যদি ইউক্রেনের সেনাবাহিনীকে ক্লান্ত করে দিতে পারে তবে যুদ্ধক্ষেত্রে তাদের অগ্রগতি দ্রুত হবে। গত 2 বছর ধরে রাশিয়া একটানা আক্রমণ চালিয়ে যাচ্ছে, আর ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী ধীরে ধীরে কমে আসছে। সেনাবাহিনীর মোট সদস্য সংখ্যা স্থিতিশীল থাকলেও ফ্রন্টলাইনে সক্রিয় পদাতিকের সংখ্যা প্রতি মাসেই কমছে। রাশিয়ার সামরিক প্রচেষ্টাকে উপকৃত করেছে 2023 সালের মাঝামাঝি থেকে শুরু হওয়া বিশাল বোনাস ভিত্তিক স্বেচ্ছাসেবী নিয়োগ। 2024 সালে তারা প্রায় 4,20,000 সেনা নিয়োগ দিয়েছিল এবং 2025 সালে তারা আরো 3 লাখের মতো লোক নিয়োগ করেছে। ব্যয় সাপেক্ষ হলেও এই সংখ্যাগুলো তাদের তীব্র পদাতিক আক্রমণ চালিয়ে যেতে সাহায্য করেছে। কিন্তু এমন প্রেরণাদায়ী অফার গ্রহণের যোগ্য মানুষের সংখ্যা দ্রুত কমে চলেছে। 2025 সালে শরতে নিয়োগের সংখ্যা অনেক জায়গায় কমেছে অথবা জোর কদমে বাড়াতে হয়েছে। এই গতিতে আক্রমণ চালাতে হলে ক্রেমলিনের কাছে 2টো পথ অবশিষ্ট থাকবে। এমন যুদ্ধ কৌশল আনা যাতে সেনাদের মৃত্যু কম হয়, অথবা নতুন কোনো নিয়োগের মডেল তৈরি করা। একই সঙ্গে রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা নির্ভর করছে তার চলতি মূলধন বা নগদ অর্থের ওপর। যতদিন তারা তেল, গ্যাস ও অন্যান্য কাঁচামাল বিক্রি করবে ততদিন তারা অস্ত্র ও বোনাস প্রদানে সক্ষম। তবে 2025 সালে তেলের দাম কমে যাওয়ায় রুশ রিজার্ভ কমে গেছে। ইউক্রেনের দূরপাল্লার হানায় রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ব্যাপক ক্ষতি হচ্ছে, যা দেশীয় জ্বালানি সরবরাহকে দুর্বল করে দিচ্ছে। প্রশ্ন হলো, নিষেধাজ্ঞা ও হামলার যৌথ প্রভাব 2026 সালে ক্রেমলিনের জন্য কি পরিমাণ নগদ সংকট তৈরি করবে? এখন পর্যন্ত রুশ বিমান প্রতিরক্ষা ইউক্রেনের পাঠানো ড্রোনগুলোর প্রায় 95% প্রতিহত করতে পেরেছে এবং যেগুলো লক্ষ্য ভেদ করে সেগুলোর মধ্যেও অর্ধেকই উল্লেখযোগ্য ক্ষতি করেছে। তবু 2026 সালে ইউক্রেন যদি ক্রুজ মিসাইল ও উন্নত ড্রোনের মিশ্রণে আক্রমণ চালায় তাহলে এই ব্যবস্থার কার্যকারিতা বাড়তে পারে। একদিকে রাশিয়া বেশি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, অন্যদিকে ইউক্রেন নিজস্বভাবে ক্রুজ মিসাইল ভান্ডার করছে, যেগুলো ড্রোনের তুলনায় বহুগুণ বেশি ক্ষতি সাধন করতে সক্ষম এবং রুশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও বিস্তৃত করতে বাধ্য করবে। যদি ইউক্রেন রাশিয়ার তেল রপ্তানি অবকাঠামোর উপর আঘাত করে তাহলে রাশিয়া সত্যিই বিপদে পড়বে। ইউক্রেন ও তার মিত্রদের সামনে অন্যতম কঠিন কিন্তু সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে রাশিয়ার শ্যাডো ফ্লিট বা ছায়া নৌবহরকে নিয়ন্ত্রণে আনা। এই বহরে রয়েছে শত শত জীর্ণ ট্যাঙ্কার,
যেগুলো অনিয়মিত পতাকা ব্যবহার করে, অনেক ক্ষেত্রে বিমাহীন এবং প্রশিক্ষিত ক্রু ছাড়াই কাজ করে। এই জাহাজগুলোর মাধ্যমেই ভারতে ও চীনের কাছে তেল বিক্রি করছে রাশিয়া। এই প্রবাহকে শূন্যে নামাতে হলে প্রয়োজন সমুদ্রপথে ডেনমার্ক প্রণালী দিয়ে যাওয়া প্রায় 80% রাশিয়ার তেল রপ্তানি বন্ধ করা এবং যেসব বন্দরে এই জাহাজগুলো নামছে সেসব স্থানে দ্বিতীয় পর্যায়ে নিষেধাজ্ঞার হুমকি জারি করা। এখন পর্যন্ত কিছু জাহাজকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু খুব একটা প্রয়োগ হচ্ছে না। ছায়া নৌবহরকে কার্যকরভাবে থামানো হলে রাশিয়ার উপর বাস্তব চাপ পড়বে এবং এই পদক্ষেপ বিশ্ববাজারে বড় ধরনের মূল্যস্ফীতি ডেকে আনবে না, বিশেষত যদি ওপেক সদস্যরা রাশিয়ার শূন্যতা পূরণে আগ্রহী হয়। কিছু ইউরোপীয় সরকার, বিশেষত ডেনমার্ক, 1857 সালের কোপেনহেগেন চুক্তির অজুহাত টেনে বলছে যে তারা বাণিজ্যিক জাহাজ চলাচল সীমাবদ্ধ করতে পারবে না, কিন্তু এটা স্রেফ একটি অজুহাত। বাল্টিক সাগর ঘেঁষা দেশগুলো চাইলে নতুন চুক্তি করে নির্দিষ্ট নিরাপত্তা ও বিমামান নির্ধারণ করতে পারে, আর ছায়া নৌবহরের বেশিরভাগ জাহাজ এই মান পূরণ করতে পারবে না। ফলে তারা স্বয়ংক্রিয়ভাবে সীমাহীন প্রবেশাধিকার থেকে বঞ্চিত হবে। রাশিয়ার বিকল্প পথ সীমিত। তাদের পূর্ব উপকূল ও কৃষ্ণ সাগর দিয়ে কিছুটা রপ্তানি সম্ভব হলেও কৃষ্ণ সাগরে ইউক্রেনীয় নৌযানগুলো ড্রোন হামলার ঝুঁকিতে এবং পূর্ব উপকূল থেকে রপ্তানির অবকাঠামো সীমিত। স্থলপথে চীনের রপ্তানি কার্যত সীমিত, কারণ রেল ও পাইপলাইনের সক্ষমতা পর্যাপ্ত নয়। এখন মধ্যমেয়াদে রাশিয়াকে একটি অর্থনৈতিক সংকটের মুখে ঠেলে দিতে হবে কিয়েভকে। তখনই পুতিন বোধ করবেন যে যুদ্ধ চালিয়ে যাওয়ার চেয়ে যুদ্ধবিরতি নিরাপদ বিকল্প। তবে এই কৌশল কাজ করবে কেবল যদি ইউক্রেন 2026 সাল পর্যন্ত টিকে থাকতে পারে। ইউক্রেনের প্রতিরোধের ভেতর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অস্ত্র, জনবল এবং ধৈর্য। আর এই ত্রয়ী উপাদানের উন্নতি নির্ভর করছে আন্তর্জাতিক সহযোগিতার উপর। ইউক্রেনের মিউনিশন এবং সরঞ্জাম সরবরাহের ভার এখন প্রায় ইউরোপের ওপর। ইউরোপীয় দেশগুলো এখন গোলা বারুদের উৎপাদন বাড়াচ্ছে, ক্রুজ মিসাইল, ড্রোন ও সাবসিস্টেমের উৎপাদন বাড়ছে, যদিও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় উৎপাদন এখনও পিছিয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে আরেকটা প্রশ্ন সামনে আসছে, তা হলো ট্রাম্প প্রশাসন মার্কিন উৎপাদিত বিশেষ সরঞ্জাম সরবরাহ করবে কিনা, যেমন প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, লেজার গাইডেড 155 মিলিমিটার সেল এবং F-16 এর খুচরা যন্ত্রাংশ। ইউক্রেনের ম্যাটেরিয়াল অবস্থান সংকটাপন্ন হলেও সঠিক বিনিয়োগ থাকলে তা স্থিতিশীল করা সম্ভব। তবে ইউরোপীয়দের একটি বিকল্প ও কার্যকর কৌশল হচ্ছে ইউক্রেনের ভেতরে নিরাপদ পরিবেশে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা, যেখানে ইউরোপীয় প্রশিক্ষকরা ইউক্রেনীয় কমান্ডারদের সঙ্গে সমন্বয় করে বাস্তব ইউনিটগুলোকে গঠন করবে। এমনটি করলে প্রশিক্ষণ কেবল দক্ষতা বাড়াবে না, বরং ভবিষ্যতে যুদ্ধবিরতির সময় ইউরোপীয় নিরাপত্তা অঙ্গীকারগুলোকেও বাস্তবে রূপায়িত করবে। এমন পদক্ষেপ রাশিয়াকে একটি পরিষ্কার বার্তা দেবে, তা হলো যুদ্ধ দীর্ঘায়িত করলে রাশিয়ারই ক্ষতি বেশি হবে। পাশাপাশি এগুলো ইউক্রেনের নৈতিক ও মানসিক দৃঢ়তাও বাড়াবে, যা শীতকালে বিশেষত প্রয়োজনীয়। এই শীতটা ইউক্রেনের জন্য অত্যন্ত কঠিন হতে পারে। রাশিয়া যত বেশি ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে, তত বেশি ইউক্রেনের ক্ষতিগ্রস্ত এলাকা বিস্তৃত হচ্ছে। বহু এলাকা নিয়মিত বিদ্যুৎ বিচ্ছিন্নতার মুখে পড়ছে, এমনকি কিয়েভও প্রতিদিন ঘন্টা খানেকের জন্য অন্ধকারে থাকে। শীতের মাসগুলোতে ইউটিলিটি ভাঙচুর হলে এবং যদি রাশিয়া ফ্রন্টলাইনগুলো খালি করতে বা বড় শহরগুলো জনশূন্য করতে সক্ষম হয়, তাহলে 2026 সালে ইউক্রেনকে নিয়ন্ত্রণে আনার অপশনটি তাদের জন্য বাস্তব বান্ধব হয়ে উঠতে পারে। তবে এটি অনিবার্য নয়। যদি পশ্চিমা শক্তি ও ইউক্রেন একত্রে রাশিয়ার অর্থনীতি ও জ্বালানি অবকাঠামোতে কার্যকর চাপ প্রয়োগ করতে পারে এবং ইউক্রেন নিজেই প্রশিক্ষণ ও সামরিক উৎপাদন বাড়িয়ে নিজেকে শক্তিশালী করে রাখতে পারে, তাহলে যুদ্ধবিরতি আগামী বছরের শেষ নাগাদ আনতে সক্ষম হওয়া সম্ভব। অন্যদিকে ওয়াশিংটনকে বুঝতে হবে, প্রতীকী পদক্ষেপের মাধ্যমে বা নেতাদের ব্যক্তিগত বোঝাপড়ায় যুদ্ধবিরতি আসবে না, বরং ক্রেমলিনকে তার সম্ভাব্যতা সম্পর্কে বাস্তব ধারণা দিতে হবে, যাতে তারা বুঝতে পারে দীর্ঘমেয়াদী সংঘাত চালিয়ে যাওয়ার অর্থনৈতিক ও রাজনৈতিক খরচ তাদের লাভের চেয়ে বেশি। ইউরোপের জন্য কথায় নয়, এখন পরীক্ষা সংকটময় নীতি প্রয়োগের সময়। ইউক্রেনের সামর্থ্য এখনই আছে, তারা এতটা সময় ক্ষেপণ করতে পারে যাতে রাশিয়ার ওপর পর্যাপ্ত চাপ প্রয়োগ করা যায়, কিন্তু সেই সময় সীমিত। তাই এখনই কঠোর সিদ্ধান্ত নেওয়া জরুরি। কথায় নয়, কাজে এমন ব্যবস্থা করতে হবে যাতে যুদ্ধবিরতি বাস্তবে সম্ভব হয়। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।